প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর সাবের আহমেদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাবের, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলোচনা যাবার আগে আজকের দৈনিকের প্রধান শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। আমার হাতে আছে দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম: ঢাকায় টাকা ঢেলেও জলাবদ্ধতা, জুলাইয়ের 11 দিনই মাসের 75% বৃষ্টি, বন্যার ঝুঁকিতে 10 জেলা, মানুষের দুর্ভোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যয় অন্তত 2146 কোটি টাকা, সুফল নিয়ে প্রশ্ন, পরিকল্পিত কাজ করার পরামর্শ নতুন সরকারকে। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম: বৃষ্টিতে ডুবল ঢাকা, নগর জুড়ে থমকে যায় জনজীবন, অন্তহীন ভোগান্তি, 2009 সালের পর জুলাইয়ের সর্বোচ্চ বৃষ্টিপাত, ড্রেনেজ ও নিষ্কাশন ব্যবস্থার বেহাল দশায় জলাবদ্ধতা, 1000 কোটি টাকার প্রকল্পেও জলাবদ্ধতা থেকে মুক্তি নেই। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম: পানিবন্দী মানুষের জীবন ও সম্পদ রক্ষার সর্বোচ্চ অগ্রাধিকার, প্রধানমন্ত্রী, মেসির সামনে ইংলিশ বাধা, বন্যায় ক্ষতিগ্রস্ত 10 লাখ মানুষ, প্রাণহানি 51। দৈনিক সমকালের প্রধান শিরোনাম: দুর্ভোগে পানিবন্দী মানুষ, 10 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, মৃত্যু 51। চট্টগ্রাম ও কক্সবাজারে ক্ষয়ক্ষতি বেশি। তারা ভূমিধস এবং পাহাড়ধস বন্যা নিয়ে এই শিরোনামটি করেছে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম: 24 ঘন্টায় প্রায় 200 মিলিমিটার বৃষ্টি, ভারী বৃষ্টিতে ডুবল ঢাকা, দিনভর চরম দুর্ভোগ, দেশ জুড়ে ভারী বর্ষণ ও পাহাড়ি ডল, চট্টগ্রামের 5 জেলাতে 8 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। প্রায় প্রত্যেকটি সংবাদপত্র একই বন্যার পরিধি ও দুর্ভোগ নিয়ে তারা শিরোনাম করেছে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম: বন্যার পরিধি ও দুর্ভোগ বাড়ছে, 10 জেলায় বন্যা অবনতির সংখ্যা, চট্টগ্রামে 6 লাখ মানুষ পানিবন্দী, ঢলে চকরিয়ায় 2 জনের প্রাণহানি, চট্টগ্রাম কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল শুরু, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার সংসদ চত্বরে সমাহিত, আজ শোক দিবস পালন বিএনপির। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম: নগর জুড়ে জলাবদ্ধতা, ভোগান্তি, ঢাকায় 6 ঘন্টায় 82 মিলিমিটার বৃষ্টি, থই থই পানি, রাজপথ থেকে গলি, জীবন সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা, বন্যা মোকাবেলায় সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম: শিক্ষার্থীদের টাকায় লুটের উৎসব জেবুন্নেসার, গার্ল গাইডস অ্যাসোসিয়েশন। আরেকটা হচ্ছে সুইস দেয়াল টপকে নীল সাদার উল্লাস, বিশ্বকাপ ফুটবল। দৈনিক দেশসুমতের প্রধান শিরোনাম: বৃষ্টিতে ডুবল ঢাকা, দুরন্ত আর্জেন্টিনা উড়ন্ত, বিশ্বকাপ ফুটবল। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম: 24 ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ 175 মিলিমিটার বৃষ্টিপাত, পানির নিচে রাজধানী, 4 বছর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে 2 সিটি 262 কোটি টাকার বেশি ব্যয় করেছে। বছরের পর বছর ধরে একই চিত্র দেখা গেলেও স্থায়ী সমাধানের কার্যকর উদ্যোগ নেই। পানিবদ্ধতা নিরসনের নামে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ হলেও বাস্তবে তার সুফল মিলছে না। জমিরুদ্দিন সরকারের ইন্তেকাল, শোকাহত আইন ও রাজনৈতিক অঙ্গন। দৈনিক দিগন্তের প্রধান শিরোনাম: প্রকৃতির প্রতিশোধে 2 মেগাসিটির দিশেহারা, ভাসছে ঢাকা চট্টগ্রাম, তলানিতে বাসযোগ্যতা, পাহাড় কাটা, নদী খাল দখল, জলাভূমি ভরাটে ভেঙে পড়েছে প্রাকৃতিক জল নিষ্কাশন ব্যবস্থা, ফাইনালের পথে আরেক পা, এগুলো আর্জেন্টিনা, বিশ্বকাপ ফুটবল। দৈনিক বণিকবার্তার প্রধান শিরোনাম: ভারী বর্ষণে পানি নিষ্কাশন ব্যবস্থার সক্ষমতা হারিয়েছে ঢাকা, সংরক্ষিত হয়নি ঢাকার 5 ওয়াটার রিটেনশন পন্ড। ফিফা বিশ্বকাপ 2026 ধুঁকছে, লড়ছে, তবু জিতছে আর্জেন্টিনা। মানবজমিনের প্রধান শিরোনাম: ভারী বৃষ্টিতে ডুবল ঢাকার সড়ক, বিশ্বকাপের ইতিহাসে অনবদ্য এক লড়াই আর্জেন্টিনার। নিউজের প্রধান শিরোনাম: ফ্লোডিং ওর্সনেস, ডেথ টোল ক্লাইম্বস টু 51। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম: ডাউনপোর ড্রোনস ঢাকা। তো এই ছিল আজকের দৈনিকের প্রধান শিরোনামগুলো। প্রত্যেকটি দৈনিকই গতকালকে সারাদিন যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি এবং পুরো ঢাকা শহর পানির নিচে ছিল, সে বিষয়টি নিয়ে সবাই শিরোনাম করেছে।
তো আমরা প্রতি বছরই দেখি যে এই সময়টাতে আসলেই ভারী বৃষ্টিপাত হলেই ঢাকা ডুবে যায় বা জলাবদ্ধতা তৈরি হয়, কিন্তু বছরের পর বছর আমরা দেখি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করা হচ্ছে, কিন্তু এর সুফল কেন মিলছে না? প্রতি বছরই এই ধরনের সিচুয়েশন হয়, আমরা আলোচনা করি, আবার যেখানে আমরা ছিলাম সেখানেই চলে যাই। তা কারণগুলো আমরা সবাই জানি, কিন্তু আসলে এটা যে একটা সমন্বিত ব্যবস্থা বা এটা নিয়ে উদ্যোগ, এই কয়েকদিন আলোচনা হবে, পত্রিকার নিউজে আসবে, আমরাও কথা বলবো, কিন্তু যেই সংস্থাগুলো এটার সাথে জড়িত বা যাদের কাজ করার কথা তারা সেখানেই থাকবে। মূলত হচ্ছে একদম সম্পূর্ণভাবে বলা যায় একটা পরিকল্পনাহীন নগরী আমরা একদিনে না, দীর্ঘ সময় ধরে আমরা গড়ে তুলেছি, এবং সেখানে আমাদের সুয়ারেজ, ড্রেনেজ থেকে শুরু করে পানি নিষ্কাশনের সকল ব্যবস্থা কোনো সমন্বিত পরিকল্পনা ছিল না। উন্নত বিশ্বে আমরা যেভাবে দেখি, বাংলাদেশে আসলে কাজগুলো ওইভাবে করে না, এটা আমরা সকলেই জানি। এখন এখান থেকে করণীয় কি? এখানে আসলে সবসময় আমরা দেখি যে একটা বড় ধরনের কোঅর্ডিনেশনের অভাব। একটা সংস্থা হয়তো আরেকটা সংস্থাকে দোষারোপ করছে, সরকারের বিভিন্ন পক্ষ কথা বলছে, মিটিংয়ে উত্তেজনা তৈরি হচ্ছে, যা যেখানে ছিল সেখানে। এখানে সমন্বিত পরিকল্পনা করা ছাড়া, এবং এটা সরকার প্রধানকে আমার মনে হয় সরাসরি ওনার উদ্যোগেই একটা কমিটি করে খুব দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে এটা যদি সমন্বিতভাবে কাজ না করা যায় এবং যথেষ্ট বরাদ্দ না দেওয়া হয়, একই সাথে এটাকে যদি ঠিক করে মনিটর করা না হয়, তাহলে এটার আসলে কোনো উন্নয়ন হবে না। একই সাথে আমাদের যেই জনজীবনের যে অভ্যাসটা দীর্ঘ সময় গড়ে, আমরা দেখব যে এখানে প্রচুর এক একটা জায়গায় আমরা দেখি যে হয়তো পানি জমে আছে, পলিথিনের কারণে হয়তো মুখটা বন্ধ। এই যে আমাদের যে অভ্যাস, এবং সরকার সেখানে কিছুটা কাজ শুরু করেছিল, কিন্তু সঠিকভাবে আইনগুলোর প্রয়োগ এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরির জায়গাটা, কারণ অনেকে আসলে বোঝেই না যে আমার এই কিছু পলিথিন এটা কী ধরনের একটা দুর্ভোগ তৈরি করতে পারে, সেই জায়গাগুলোতেও কাজ করার প্রয়োজন রয়েছে। তা সকল পক্ষ মিলে যদি একটু কাজ করে, এবং সম্পূর্ণভাবে এটা সমাধান যে খুব দ্রুত হয়ে যাবে তা না, কারণ এখন বন্যার সময় পানির উচ্চতাও অনেক চারদিকে বেড়ে আছে। তা যার ফলশ্রুতিতে তারপরেও যদি কাজ করি, এই যে তড়িৎ একটু বৃষ্টি হলেই যে আমরা জলবদ্ধতা, এবং কালকে আপনি চিন্তা করেন যে অর্থনীতির প্রচুর গাড়ি নষ্ট হয়েছে রাস্তাঘাটে, এবং এটা যে অর্থনীতির জন্য কি ধরনের একটা বড় চাপ, এমনি আমরা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে আছি, মানুষের দুর্ভোগ, এবং অনেকেই দেখা যাচ্ছে পরীক্ষা আমাদের বাতিল করতে হয়েছে, অনেকে সময় মতো পরীক্ষা হলে আসতে পারেনি, এইচএসসি পরীক্ষা চলছে, সব কিছু মিলিয়ে এটার অর্থনৈতিক পরিমাপে যথার্থভাবে মূল্যায়ন করে তারপরে কাজগুলো খুব দ্রুততার ভিত্তিতে করা প্রয়োজন। প্রথম হলো আজকে যেটা লিখছে যে ঢাকায় টাকা ঢেলেও জলবদ্ধতা, বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যয় অন্তত 2114 কোটি টাকা। তো এত টাকা ব্যয় করেও মানে এর সুফল কেন হয়নি? যখন আপনার পরিকল্পনা সঠিকভাবে থাকবে না, এবং যেটা বলছিলাম বারবার সমন্বয়হীনতা থাকবে, তখন কিন্তু এগুলো ঘটবেই। ব্যয়টা যদি আপনি করেন যে আয়ের জন্য, মানে নিজের আয়ের জন্য, তখন অবস্থাগুলো এই ধরনেরই দাঁড়ায়। আমরা দেখি যে এখানে আমরা সিটি কর্পোরেশনগুলোর করাপশনের কথা বহুল আলোচিত। তো সেই জায়গায় যেটা হচ্ছে, আমরা দেখি যে রাস্তার যে খোঁড়াখুড়ির কাজ এবং এই রকম সম্পদের অপব্যবহার, এক রাস্তা, এগুলি খুব কমন, যে এক রাস্তা আমরা বছরে 3 বা 4 বার ঘুরছি, এবং তারা বলে যাচ্ছে যে এটা সমন্বয়হীনতা। এটা দেখবে কে? সেই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ। সেই জন্যই আমি বলছি সরকারের একদম উপর মহল থেকে এটা সরাসরি তত্ত্বাবধান, পরিকল্পনা এবং তদারকির মাধ্যমে যদি করা না যায়, এই একই আলোচনা হয়তো আগামীবার একই সময় আমরা করব। আপনি কিছুটা তুলে ধরেছেন যে ধরেন একবার সিটি কর্পোরেশন রাস্তা কাটে, কিছুদিন পর আবার ওয়াসা কাটে, তারপর আবার তিতাস কাটে, তো এই যে মানে বিদ্যুৎ বিভাগ কাটে, আবার বিদ্যুৎ বিভাগ কাটে, তো এক একটা সংস্থা এক এক সময় মানে রাস্তা কাটছে। তো এই কারণেই কি আরো বেশি? এটা অবশ্যই একটা বিরাট সমস্যা। আপনি চিন্তা করেন কি পরিমাণ জনদুর্ভোগ এবং অর্থের অপচয়। যেই জায়গাগুলোতে কাজ হচ্ছে আমরা তো জানি সেই সময় কি অবস্থা হয়, কিন্তু এটা তো নতুন না, বছরের পর বছর, যুগের পর যুগ হয়ে যাচ্ছে, আমরা আলোচনা করছি, কাজ যা ছিল তাই চলছে। আরেকটা বিষয়, সেটি হচ্ছে যে জোন ক্লোজিং বলে একটা মানে বিষয় আছে, যেহেতু বাজেট
প্রতি মন্ত্রণালয় এবং প্রতিটি সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়। দেখা গেছে যে সারা বছর খবর নেই, জুনের আগ দিয়ে এই বাজেট খরচ করতে হবে এবং ওই টাইমটা থাকে বর্ষাকাল, তখনই যা রাস্তা খোঁড়াখুড়ি মানে ড্রেনেজের কাজগুলি করা হয়। এইটা পরিবর্তন করা দরকার কিনা, যে শীতকালের মধ্যে কাজটা নিয়ে আসলে তাহলে হয়তো এখন অনেক জায়গায় আপনি দেখবেন যে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা হচ্ছে, নতুন রাস্তা কাটা হচ্ছে, যেখানে আপনার এখন পানি প্রবাহিত হওয়ার কথা ওই ড্রেন দিয়ে। অর্থ ছাড় তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু দেখেন বাজেট হয়ে গেছে, বিভিন্ন সংস্থায় অর্থটা পৌঁছাতে পৌঁছাতে অগাস্ট সেপ্টেম্বর হয়ে যাবে। তারা টেন্ডার কল করবে, একটা প্রসিডিওর আছে, এগুলো সম্পাদন করে করে দেখা যায় যে সেই হয়তো ফেব্রুয়ারি বা মার্চে যে বরাদ্দটা হচ্ছে, যে অর্থটা ছাড় হয়েছে, অতি দ্রুত সেটা খরচ করা, তো এই পর্যায়ে তো রয়েছে। তো এই সকল কারণেই আসলে আমাদের আশু পদক্ষেপ নেওয়া দরকার এবং সরকারের এই জায়গাগুলোতে কাজ করা প্রয়োজন। তা এই জায়গাগুলো তো অবশ্যই উত্তরণ করা সম্ভব, আমরা ছাড়টা যদি একটু আগে করি এবং তড়িৎ গতিতে কাজ করার জন্য যেই ভাবে প্রসিডিওরগুলো করা দরকার, এগুলো করা সম্ভব, খুব সহজ না কিন্তু করা সম্ভব। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে এটা আপনি যখন বর্ষার যে কথাটা বলছিলেন, বাজেট অনেক বেড়ে সরি, এই জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে কাজ করতে হবে। প্রতি বছরই একই চিত্র, এবং আপনি দেখবেন যে বহু টাকা ফেরতও যায় খরচ করতে না পারার কারণে। এখানে যথেষ্ট উদ্যোগের পরিকল্পনাহীনতা এবং সরকারের অর্থ ছাড়, আমাদের টেন্ডারের একটা জটিল প্রসিডিওর, সব কিছুই রয়েছে। জি, আমরা একটু বন্যা পরিস্থিতি থেকে বলতে চাই যে 7 জেলায় পানিবন্দী লাখো পরিবার, মৃত্যু বেড়ে 51। বন্যায় 7 জেলায় 59টি উপজেলা প্লাবিত, পানিবন্দী 2,67,918টি পরিবার, বেশি ক্ষতি চট্টগ্রাম অঞ্চলে। তো এখন তো বন্যা চলছে, তো এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই যে এ থেকে সরকারের কি করা উচিত, জনসাধারণের কীভাবে এগিয়ে আসা উচিত? এখানে তো ধরেন যেটা রয়েছে, নাব্যতার একটা বিষয় রয়েছে, ড্রেজিংয়ের বিষয়গুলো রয়েছে, সব কিছু ভরাট হয়ে যাচ্ছে। আমরা এমনি যেগুলো রয়েছে, যে জলাধার যেগুলি রয়েছে, এগুলো আমরা অনেক ভরাট করছি, ভরাট করে সেখানে আমরা বিভিন্ন গৃহ নির্মাণ বা অন্যান্য কাজে ব্যবহার করছি। একই সাথে যে জলাধারগুলো আছে সেটার নাব্যতা অনেক কমে গেছে। এগুলোতে আমরা বিগত সরকারের সময় দেখেছি কিছু আপনার কাজের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু আসলে কাজ কতটা হয়েছে আর অর্থ ছাড় কী হয়েছে, এটার মধ্যে একটা বড় ধরনের গ্যাপ আছে। তো সত্যিকার অর্থে এটা একটা খুব বড় ধরনের একটা কারবার এবং টেন্ডারের বিষয়ে, যে ড্রেজিং বা নাব্যতার যে জায়গাটা, তা সেই জায়গাগুলোতে নতুন করে কাজ করা এবং সত্যিকার অর্থে যেটা নাব্যতা তৈরি হয়, শুধুমাত্র অর্থ খরচ না, এবং ওই জায়গাগুলোতেও পরিকল্পনার প্রয়োজন রয়েছে। আমরা তো এক্সপার্ট যারা রয়েছে তাদের আমরা সময় মতো সেইভাবে এগুলোতে অন্তর্ভুক্ত করি না। হয়তো সরকারের বিভিন্ন সংস্থা তারা যখন যেটা মনে হয় সেইভাবে তারা সেগুলো, যে কোন জায়গাটায় নাব্যতা হলে পানির যেই ঢলের বিষয় আছে, ঢালের বিষয় আছে, যেই জায়গাগুলো আছে, সেইভাবে যদি আমরা করতে পারি, ধীরে ধীরে আসলে এই জায়গায় উত্তরণ সম্ভব। অবশ্যই কিছুটা পরিবর্তন তো আসবেই। জি, আমরা দেখলাম পাহাড় ধসেও এবার অনেকের প্রাণহানি হয়েছে। তো এই যে পাহাড় কাটা এবং পাহাড়ের উপর থেকে বন উজাড় করে দেওয়া, তো এইসব বিষয় নিয়ে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। প্রতি বছরই প্রাণহানি হচ্ছে, প্রতি বছরই আমরা এগুলো দেখছি, পড়ছি, জানছি, আলোচনা করছি, ওই সব জায়গায় একই অবস্থা। এগুলো খুব শক্তভাবে, কারণ আপনি যদি আমরা বহির্বিশ্বে বা উন্নত বিশ্বগুলিতে দেখি যে তারা কীভাবে এই জায়গাগুলোকে আপনার প্রোটেক্ট করে, এবং খুবই শক্ত পদক্ষেপ, সেটা প্রাণী থেকে শুরু করে পাহাড় বা প্রতিটা জায়গায়, এগুলোতে তাদের কোনো একদম বিন্দু মাত্র ছাড় নেই। জনগণেরও সচেতনতা রয়েছে। একই সাথে এখানে যদি আপনি দৃশ্যমান কিছু করতে না পারেন, তাহলে কিন্তু এগুলো একের পর এক ঘটতেই থাকবে। তা এই যে, এবং পাহাড়ের যেখানে দেখা যায় যে অনেক জায়গায় রিস্কি সিচুয়েশন, ওখানেও মানুষ বসবাস করছে, তো এগুলো দেখার জন্য তো আমাদের বিভিন্ন সরকারি সংস্থা আছে। অবশ্যই তাদেরকে কোনো আমরা দায়ী করছি না, তাদেরকে আমরা আইনের আওতায় আনছি না, যে যার মতো কাজ করছে, কাজ করার পরে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, কিন্তু কেউ না কেউ তো এটা দেখার দায়িত্বে ছিল। তো যখন একটা জায়গায় পাহাড় ধসটা হয়েছে, এটা তো চট করে হয়নি,
এর আগে কারা সেটার দায়িত্বে ছিলেন, তারা কেন সঠিকভাবে কাজটা করেননি, এবং সেই ক্ষেত্রে আমরা কি কখনো তাদের প্রশ্নের সম্মুখীন করেছি কিনা, আইনের আওতায় এনেছি কিনা, কোনো শাস্তি বা জরিমানার ব্যবস্থা করেছি কিনা, না হলে তো কাজগুলো সঠিকভাবে হবে না। জি, আপনি আলোচনা করছিলেন কিছুটা যে পলিথিন নিয়ে। পলিথিন তো কার্যত আইনে নিষিদ্ধ, কিন্তু তারপরেও এটার ব্যবহার কিন্তু থেমে নেই, দেদারছে হচ্ছে। তো এই বিষয়ে মানে আইন আছে, তার প্রয়োগ নেই, সরকার কি করা উচিত? পরিবেশ বিকল্প ব্যবস্থাটা তো আসলে ওইভাবে তৈরি করা হয়নি। আপনি একটা আইন করলেন, কিন্তু যে কোনো পলিসি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা জানি যে বেশ কিছু জায়গা গুরুত্বপূর্ণ। আমরা পলিসি নিয়ে কাজ করি, পলিসি ইমপ্লিমেন্টেশন নিয়ে কাজ করি, ভ্যান হর্ন, ভ্যান মিটার বা এই ধরনের অনেক তথ্যে বলা আছে যে সরকারের কি করতে হবে, অবজেক্টিভটা ক্লিয়ারলি বলতে হবে, আইনের প্রয়োগটা করতে হবে, পলিটিক্যাল উইলটা যথেষ্টভাবে থাকতে হবে। এখন সেখানে তো বিকল্প ব্যবস্থাটা করা প্রয়োজন ছিল, অনেক দিন তো হয়ে গেছে, আমরা অ্যাভেলেবেল এটার অন্য জায়গায় আমরা কিছু দেখিনি, এবং নাকের ডগায় তো কাজগুলো হচ্ছে। যারা আইন তৈরি করছে, যারা আইন প্রয়োগ করার কথা, তারাই তো কাজগুলোর সাথে জড়িত হয়ে পড়ছে। ফলে বিকল্প কিছু না থাকলে, এবং আমাদের সচেতনতার জায়গাটায় হয়তো যথেষ্টভাবে সজাগ করা যায়নি। তো শুধু মানুষ সচেতন হয়ে হবে না, এখানে আসলে সরকারকে বিকল্প ব্যবস্থাও দিতে হবে, দৃঢ় পদক্ষেপগুলো নিতে হবে। একটা সময় তো চলতো পলিথিন ছাড়া চলতো, তবে এখন আসলে মানুষ অনেক বেড়ে গেছে। আর ওই যে সহজ ব্যবহারের যে জায়গাটা থাকে, যে আমরা খুব সহজে পলিথিনটা ব্যবহার করতে পারছি, কিন্তু এটা আপনি যখন নিশ্চিত হন যে আপনি মানে বাসা থেকে ব্যাগ ছাড়া বের হলে আপনি মানে কিছু কিনলে একটা পলিথিন পেয়ে যাবেন, তখন কিন্তু মানুষ আর ব্যাগ নিতে বেশি একটু উৎসাহিত হয় না। খুব স্বাভাবিক এবং অপ্রয়োজনীয় ইউজ করা হচ্ছে। যেখানে পলিথিন দেওয়া প্রয়োজন নেই, এখানেও একটা পলিথিন দিয়ে দিচ্ছে, বা যেখানে আরও অনেক বেশি জিনিস নেওয়া যেত। তা এই জায়গাগুলোতে তো আসলে পরিবর্তন করতে হলে সরকারের যেটা সদিচ্ছা, সেটা কিন্তু জনগণ টের পায়। সত্যিকার অর্থে সরকার যেটা প্রয়োগ করতে চায়, তা ওই জায়গাটা যদি জনগণের কাছে ওই বার্তাটা না পৌঁছায়, আইন প্রয়োগকারী সংস্থা বা যারা পলিসি ইমপ্লিমেন্ট করছে তাদের কাছে না পৌঁছায়, তাহলে যা ছিল তা সেই জায়গাতেই থাকবে। আরেকটি সংবাদ, সেটা হচ্ছে খেলাধুলার সংস্কৃতি সহ 4 পাঠ্য বই যুক্ত হচ্ছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা আগামী বছর থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীতে যুক্ত হচ্ছে নতুন বই, নাম ও বিষয়বস্তু অন্তর্ভুক্ত করে খসড়া তৈরি। 2028 সালে শিক্ষাক্রমে আসছে বড় পরিবর্তন। তো ষষ্ঠ শ্রেণীর 2টি বই, আমার কারিগরি শিক্ষা ও আনন্দময় শিখন। এ বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। ভালো উদ্যোগ, ভালো উদ্যোগ, কিন্তু আসলে এগুলো তো পুস্তক কেন্দ্রিকের চাইতে ব্যবহারিক জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা শহরের হয়তো খুব ভালো কিছু স্কুলগুলোতে ব্যবস্থাটা করে দিতে পারবো, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যেই স্কুলগুলো রয়েছে, যারা এখনও চক ডাস্টারের মধ্যেই সীমাবদ্ধ এবং এর বেশি কিছু প্রোভাইড করা তাদের জন্য কঠিন হয়ে যায়, শিক্ষকদের মোটেই যে জায়গায় ট্রেনিংটা থাকে না এবং আনন্দের মাধ্যমে যে শিক্ষার বিষয়টা, তো সেগুলো যদি আমরা সব জায়গায় সঠিকভাবে নিশ্চিত না করতে পারি, চট করে শুধু কারিকুলামে পরিবর্তন আনি, এটা একটা বড় ধরনের বৈষম্য তৈরি করবে, এবং যেই উদ্দেশ্যটা সেটা কখনোই সফল হবে না। আপনি প্রত্যন্ত গ্রামের একটা আপনি স্কুলে দেখেন, যেখানে প্র্যাকটিক্যালগুলো এখন আমরা ঠিক করে করাতে পারি না, যেই শিক্ষক করাচ্ছেন উনি যথেষ্টভাবে প্রশিক্ষিত না, উপকরণের অভাব রয়েছে, সেখানে তো একটা বৈষম্য এমনি আমরা তৈরি করে রেখেছি। আবার আইসিটি শিক্ষার রয়েছে, যেটাও দীর্ঘদিন ধরে আমরা কাজ করতে পারি না। তো ওই জায়গাগুলোতে যথেষ্ট কাজ করা দরকার আমাদের। এই চট করে শুধু কারিকুলামে পরিবর্তন এবং এক্সপেরিমেন্ট ছাড়া, এগুলো শুধু বইয়ে অন্তর্ভুক্তর বিষয় না, এসে নিজে করির বিষয় না, এগুলো হাতে কলমে করতে হবে। তা ওই জায়গায়ও সরকারের আসলে যথেষ্ট নজর যদি দিতে পারে, যেটা মোটেই সহজ না, তাহলে হয়তো কিছুটা উত্তরণ সম্ভব। জি, গতকাল সংসদে অর্থমন্ত্রী জানিয়েছেন, মুজিব বর্ষে ভাস্কর্য, বেদি ও কর্মসূচিতে ব্যয় 1000 কোটি টাকা, 1 বছরে হাসিনার খাবার খরচ 35 কোটি টাকা। এ বিষয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। হ্যাঁ, আমরা দেখেছি তো খুব ঢাকঢোল পিটিয়ে এই ধরনের। তা আমাদের এই প্রতীকী জায়গাগুলো তো আসলে খুব আড়ম্বরতার সাথে, এবং যেটা ওই চাটুকার যারা থাকে তাদেরও এই জায়গাটায় আসলে খুব একটা বড় ধরনের উৎসাহ আমরা সবসময় দেখি সকল গভর্নমেন্টেই। তবে বলবো যে এই সরকারের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর বেশ কিছু জায়গায় ইতোমধ্যেই
খুব বেশি মানুষ পছন্দ করছে, যে উনি এই জায়গাগুলোকে খুব শক্ত হাতে এটা উনি নিয়ন্ত্রণ করছেন। এবং আশা করি যে যদি উনি এই চর্চাটা আরও বেশ কিছুদিন চালিয়ে যেতে পারেন বা এটা ধরে রাখতে পারেন, বাংলাদেশের রাজনীতিতে অন্তত এই জায়গাগুলোতে পরিবর্তন আসবে। কারণ দেখে দেখেই মানুষ শেখে, ওনার থেকে অনেকে ভাবছে এবং দেখছে যে আসলে এইভাবেও করা সম্ভব। উনি ক্ষমতা গ্রহণের পর থেকে যে একের পর এক পদক্ষেপগুলো নিচ্ছেন, যেগুলো অবশ্যই তো আসলে জনমানুষের মধ্যে ওনার প্রতি একটা বিশেষ আস্থা অর্জন করতে উনি সক্ষম হচ্ছেন। ফলে আমরা চাইবো যে অব্যাহতভাবে উনি এই জায়গাগুলোতে অনেক দৃঢ় থাকবেন এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতির জায়গায় অবশ্যই তাহলে পরিবর্তন আসবে। অন্য দলগুলোও এগুলো খুব সিরিয়াসলি তখন নিবে যে না, এর বাইরে যেও রাজনীতি করা সম্ভব। জি। আরেকটি সংবাদ, সংসদে অর্থমন্ত্রী যেটি জানিয়েছেন যে রাষ্ট্রায়ত্ত 9 ব্যাংকে খেলাপি ঋণ 1,88,701 কোটি টাকা। এই যে বিশাল খেলাপি ঋণ, এটা তো নিশ্চয়ই রাষ্ট্রের জন্য একটা বোঝা। তো এটা আদায়ে কি করা উচিত বা কি ধরনের পদক্ষেপ? না, আদায়ের জন্য তো আসলে খুব সহজ কোনো পথ নেই, কারণ আইনের একটা বিরাট মারপ্যাচ রয়েছে। দুদক অনেকগুলো উদ্যোগের মধ্যে নিয়েছে, মানি লন্ডারিং নিয়ে তারা বহু কাজ করেছে। আমাদের ইউকে থেকে অনেক টিম এসছে, তারাও দুদককে ট্রেন করেছে, অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা, বাংলাদেশ ব্যাংক সহ সবাইকে অন্তর্ভুক্ত করে তারা কাজ করছে। খুব বেশি কিছু আসলে এখানে যে আমরা অগ্রগতি করতে পেরেছি তা না, এবং খুব বেশি কিছু করা আসলে যাবেও না, কারণ যারা এই কাজগুলো করে তারা আন্তর্জাতিক আইন টাইন সব জেনে ওইভাবেই তারা কাজগুলো করে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যা হবার তো তা হয়ে গেছে, সেই জায়গাগুলোতে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা কতটা কি ফিরিয়ে আনতে পারি। কিন্তু ভবিষ্যতে যাতে এই জায়গাগুলোতে কেউ নতুনভাবে সুযোগ না নিতে পারে, ওইটা আরও গুরুত্বপূর্ণভাবে দেখা প্রয়োজন। কারণ সেটা যদি আবার একইভাবে এই চর্চাটা চলতে থাকে, এটা ভালো কিছু নিয়ে আসবে না। আর আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে হ্যাঁ, কিছু কিছু জিনিস ছোট ছোট যারা দেশে অবস্থান করছে তাদের মধ্যে চাপ তৈরি করা হচ্ছে, এবং কিছু কিছু জিনিস বিভিন্ন প্রণোদনার মাধ্যমে তাদের কাছ থেকে আদায়ের চেষ্টা করা হচ্ছে। তা এটা খুব পজিটিভ, কিন্তু এখনও জনমনে যে একটা খুব পজিটিভ বার্তা যাওয়া যে এই ক্ষেত্রে আসলে সরকার অনেক কিছু করতে পেরেছে, এটা এখনও সেইভাবে ঘটেনি। তো সরকার চলমান রাখা এবং যেটা বলছি যে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎটাকে আর একটু সিকিউর করা, কারণ মানুষের কিন্তু একটা বড় ধরনের অনাস্থা তৈরি হয়ে গেছে। তা আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি যদি এই ধরনের একটা অনাস্থা থাকে, সেটা কখনোই আমাদের সার্বিক অর্থনীতির জন্য কোনো ভালো কোনো নির্দেশনা বহন করে না। জি, গতকালকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে শেখ হাসিনা আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলি গ্রেফতার। তিনি যেটি বলেছেন যে দুই দেশের সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া বাংলাদেশে এনে আত্মসমর্পণ করার আইনি সুযোগ নেই। তো এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। হ্যাঁ, আমরাও বিভিন্ন গণমাধ্যমের মধ্য দিয়ে এই জায়গাগুলো শুনতে পাচ্ছি, জানতে পারছি। তো এটা কতটা বাস্তব এবং কতটা আসলে স্ট্র্যাটেজিগত, এটা দেখার প্রয়োজন রয়েছে। সরকার খুব ক্লোজলি এই জিনিসগুলো অবজার্ভ করছে, হয়তো তারা এই ক্ষেত্রে একটা যথার্থ বিশ্লেষণ সামনে নিয়ে আসতে পারবে। তবে আপাতত মনে হচ্ছে যে যারা দেশের ভেতরে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী আছে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তাদের মধ্যে একটু আস্থা ফিরিয়ে আনা, কারণ তারা তো খুব স্ক্যাটার্ড হিসেবে রয়েছে এবং আবার একত্রিত হওয়ার চেষ্টা করছে। তা তাদেরকে একটু মানসিক শক্তি দেওয়া এবং স্ট্র্যাটেজিগতভাবে তাদের অবস্থানটা জানান দেওয়া, এই কাজগুলোতে তারা আগেও খুব মানে ভালোভাবে জিনিসগুলো ডিল করতে পারে। তা আমার মনে হয় যে মূলত জিনিসটা মনস্তাত্ত্বিক। যারা আওয়ামী লীগের নেতাকর্মী বিভিন্ন জায়গায় রয়েছেন তাদের জন্য, তারা যাতে এখনও কিছুটা কনফিডেন্ট থাকেন এবং যেই কাজকর্মগুলো তারা রয়েছে ওইভাবে চালিয়ে রাখেন, ওই জায়গাটাকে নির্দেশনা করে এই প্রচারণাগুলো চালানো হয়েছে। এর আগেও আমরা দেখেছি এইরকম খণ্ড খণ্ড বিভিন্ন প্রচারণা চলেছে, কিছু কিছু বিচ্ছিন্ন মিছিল বা এই জাতীয় জমায়েত হওয়ার চেষ্টা করা চলেছে। তা আমার মনে হয় যে সেটারই আসলে একটা ধারাবাহিক অংশ। গতকালকে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন ধানমন্ডি গুলশান লেক সংস্কার উন্নয়ন এবং ঢাকার উত্তর দক্ষিণে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে, বিশেষ করে আমিনবাজার এবং মাতোয়াইলে। তো এই যে আপনার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, এটা নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই।
তো অবশ্যই এটা একটা খুবই খুবই ভালো উদ্যোগ, এবং এই ধরনের আরও আমরা যত বেশি আমাদের যে এই এনার্জিগুলো রয়েছে সেগুলিকে রিইউজ করতে পারবো, রিসাইকেল করতে পারবো, কম্পোজিটিংয়ের দিকে নিয়ে যেতে পারবো, ততই তো আমাদের এই সেক্টরটা অনেক বেশি সমৃদ্ধ হবে। তা এই বিপুল পরিমাণ বর্জ্যকে যদি আমরা এইভাবে সঠিকভাবে কাজে লাগাতে পারি, এবং এখানে দেখতে হবে কস্ট এফেক্টিভনেসটা, আমাদের অ্যাভেলেবেল যেই সোর্সগুলো আছে তার সাথে এটা কতটা কস্ট এফেক্টিভ এবং সেখানে সামনের চ্যালেঞ্জগুলো কি আছে সব কিছু মূল্যায়ন করে তারপরে যদি পদক্ষেপ নেওয়া হয়, অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু আমরা উদ্যোগ নিলাম, পরবর্তীতে দেখা গেল যে এটার মেনটেনেন্স এবং অন্যান্য জায়গায় চ্যালেঞ্জগুলোর কারণে এটা আমরা বাস্তবায়ন করতে পারলাম না, তখন বড় ধরনের কিছু সমস্যা হয়তো অ্যারাইজ করবে। কিন্তু অবশ্যই এটা একটা ভালো যে আমরা শেষ করবো একেবারে, সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, পাল্টাপাল্টি হামলার পর হরমুজ বন্ধ ঘোষণা ইরানের। তো এখন তাতে আপনার হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে বিশ্ববাজারে তেলের কি প্রভাব পড়বে এবং এই যুদ্ধ কোন দিকে যাচ্ছে? ছোট আমরা আগেও বলেছি যে এই যুদ্ধ পরিপূর্ণভাবে বন্ধ হবে না, থেমে থেমে চলবে, কিছুটা হয়তো কিছুদিন এটা চুপচাপ থাকবে, আবার দেখা যাবে একটা মিসাইল ছুটছে বা কোনো নৌযানের উপর আক্রমণ হচ্ছে, আবার এই ধরনের উত্তাপ। তা এইরকম থেমে থেমে এই জায়গাটা আসলে চলতে থাকবে। এটার খুব যে একটা পরিপূর্ণ সমাধান আমরা খুব সহসা দেখতে পারবো বিষয়টা তা না, এবং আমাদের জ্বালানি খাত থেকে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে আমাদের সেটা আসলে দেশ হিসেবে অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে, যে বিকল্প আর কোন জায়গাগুলো বা কোন উৎসগুলো থেকে আমরা কাজ করতে পারি, এবং রিনিউয়েবল এনার্জি থেকে শুরু করে এনার্জি সেক্টরে যারা এক্সপার্ট রয়েছেন তাদের নিয়ে বসে পরিকল্পনা করা প্রয়োজন। কারণ আমার মনে হয় না যে সহসা এই জাতীয় জায়গা থেকে উত্তরণের কোনো সম্ভাবনা রয়েছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ প্রান্তে, প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।